সিরিয়ার পশ্চিম উপকূল রেখা বরাবর গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সামরিক অবকাঠামোগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েলের যুদ্ধ বিমান। সোমবার ইরানের গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, এদিন ইসরায়েলের হামলার সময় সিরিয়ার বিভিন্ন শহর জুড়ে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী পশ্চিম সিরিয়ার কুনেত্রা প্রদেশে 15 কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে। এদিকে হামা ও হোমসের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার পাশাপাশি আলেপ্পোয় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, এমন তথ্য জানিয়েছে তারা। এছাড়া স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান পূর্বাঞ্চলীয় দেইর আল জোর প্রদেশের সামরিক বিমানবন্দরেও আঘাত করেছে। তারা আরও বলেছে, ইসরায়েলি যুদ্ধজাহাজ সিরিয়ার তার্তুস প্রদেশ লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশ থেকে পালিয়ে যাওয়ার ঘটনা পরিকল্পিত ছিল না বলে দাবি করেছেন বিদ্রোহীদের আন্দোলনের মুখে সিরিয়া ছেড়ে রাশিয়ায় পাড়ি জমানো সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। মস্কো থেকে দেয়া প্রথম বিবৃতিতে এই দাবি করেছেন তিনি। বিবৃতিতে বাশার আল আসাদ বলেন, সিরিয়া থেকে তার চলে যাওয়াটা পরিকল্পিত ছিল না এবং হামলার শিকার একটি সামরিক ঘাঁটি থেকে সরিয়ে নেয়ার জন্য মস্কো তাকে অনুরোধ করেছিল। সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের টেলিগ্রাম চ্যানেলে দেয়া বিবৃতিতে তিনি আরও বলেন, 8 ডিসেম্বর সকালের দিকেই তিনি লাতাকিয়ায় চলে যান। এরপর সেদিন সন্ধ্যায় মস্কো তাকে তাৎক্ষণিকভাবে রাশিয়ায় সরিয়ে নেয়ার অনুরোধ করে। আসাদ বলেন, তিনি লাতাকিয়া থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের তদারকি করছিলেন। সেই সময় দেশের সব সামরিক ব্যবস্থা ভেঙে পড়েছিল বলে স্বীকার করেছেন তিনি। সিরিয়া বর্তমানে সন্ত্রাসীদের হাতে রয়েছে বলে দাবি করেছেন বাশার আল আসাদ। সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ 2 বছরে রাশিয়ায় প্রায় 250 মিলিয়ন বা $25 কোটি সমপরিমাণ অর্থ পাচার করেছেন। কেবল তাই নয়, এই অর্থ দিয়ে তিনি এবং তার আত্মীয়রা গোপনে রাশিয়ায় সম্পদও করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। বিদ্রোহীদের অভিযানের মুখে মাত্র 12 দিনের মধ্যে পতন হয়েছে বাশার আল আসাদ সরকারের। এরপর থেকেই বন্ধু রাশিয়ার আশ্রয় রয়েছেন তিনি। এর মাঝেই প্রকাশ্যে এলো আরেক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, বিপুল অর্থ রাশিয়াতেই উড়িয়ে নিয়ে গেছেন আসাদ। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী 2018 সালের মার্চ থেকে 2019 সালের সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ায় $250 মিলিয়ন নগদ অর্থ পাচার করেছেন বাশার আল আসাদ সরকার। এসব চালানে $100 বিল ও 500 ইউরোর নোট পাঠানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার গৃহযুদ্ধ অব্যাহত থাকায় এবং পশ্চিমা নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতি পঙ্গু হয়ে যাওয়ার মধ্যে এসব অর্থ পাচার করা হয়েছে। এগুলো দিয়ে রাশিয়া থেকে গম এবং সামরিক ব্যয় এবং অন্যান্য নিত্যপণ্যের জন্য খরচ করা হয়েছে। এই পুরো অর্থ নগদ ডলার ও ইউরোর নোটে চলে যায় রাশিয়ায়। সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে মস্কোর ভনুকোভা বিমানবন্দরে এই চালান পাঠানো হয়েছিল এবং পশ্চিমা নিষেধাজ্ঞার অধীনে থাকা রাশিয়ার ব্যাংকগুলোতে এই অর্থ জমা করা হয়। এদিকে নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্সের সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেভিড শেঙ্কার বলেছেন, আসাদ সরকারকে সেই সময় বিদেশে অর্থ পাচার করতে হয়েছে বা একটি নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে হয়েছে, যাতে তারা প্রয়োজনের সময় তার সদ্ব্যবহার করতে পারে। সিরিয়ার লিগ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের একজন সিনিয়র গবেষক নিশ্চিত করেছেন যে, পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে আসাদ সরকারের জরুরি তহবিল হিসেবে ভূমিকা রেখেছে রাশিয়া, যার মধ্য দিয়ে সিরিয়ার বাইরে আসাদ পরিবারের সম্পদ ক্রমেই বাড়ছিল। একই সঙ্গে সিরিয়ার অর্থনীতি বিধ্বস্ত হয়ে পড়ছিল। আসাদ পরিবার, বিশেষ করে ফার্স্ট লেডি আসমা আল আসাদ, দেশের অর্থনীতির মূল অংশগুলোকে নিয়ন্ত্রণ করতেন, যার মধ্যে মাদক পাচার এবং জ্বালানি চোরাচালানের মতো কর্মকাণ্ড ছিল। মনিরুজ্জামান বাবু, ৭১। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি জানিয়েছেন, দেশের সব সশস্ত্র গোষ্ঠী ভেঙে দেয়া হবে এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ছাড়া
কারো হাতে অস্ত্র থাকবে না। এক সংবাদ সম্মেলনে জোলানি জানান, বিদ্রোহী গোষ্ঠীর সব সদস্যকে সিরিয়ার সশস্ত্র বাহিনীতেও নেওয়া হবে না। বাধ্যতামূলক সামরিক নিয়োগ হবে না, তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সংক্ষিপ্ত সময়ের জন্য বিদ্রোহী গোষ্ঠীগুলো থেকে নিয়োগ বাধ্যতামূলক হবে। তিনি আরও বলেন, সিরিয়ার সরকারি কর্মচারীদের বেতন 400% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। এই মুহূর্তে তাদের প্রধান অগ্রাধিকার ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলোর পুনর্নির্মাণ এবং বাস্তুচ্যুত ব্যক্তিদের ফিরিয়ে আনা, এমন তথ্য জানিয়েছেন তিনি। 13 বছর পর সিরিয়ার দূতাবাস চালু করতে যাচ্ছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দামেস্কে কাতার দূতাবাস পুনরায় চালু করা হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দামেস্কে দূতাবাস পুনরায় খোলার সিদ্ধান্ত সিরিয়ার জনগণের প্রতি সমর্থন এবং সম্মানিত জীবনের জন্য বৈধ অগ্রাধিকার অর্জনের সংগ্রামকে প্রতিফলিত করে। 2011 সালের জুলাই থেকে সিরিয়ায় দূতাবাস বন্ধ রাখে কাতার। তখন সিরিয়ায় আন্দোলনরতদের ওপর দমন-পীড়নের ধারাবাহিক অভিযোগে কাতারের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেওয়া হয়। বাশার আল আসাদের সরকারের সঙ্গে সম্পর্ক উষ্ণ করার ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে কাতারের তেমন কোনো প্রচেষ্টা দেখা যায়নি। তবে আসাদের পতনের পর কূটনৈতিক সম্পর্ক ফিরিয়ে আনছে কাতার। ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। সোমবার সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির নাম ফিলিস্তিন 2। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিক্রিয়ায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে তারা। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় ঢোকার আগে ভূপাতিত করা হয়েছে। দেশটির এক মুখপাত্র বলেছেন, ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল, কারণ তা ঠেকাতে গিয়ে ক্ষেপণাস্ত্রের টুকরো টুকরো অংশ পড়ার শঙ্কা ছিল। সালের ডিসেম্বরে বন্দর শহর চাবাহারে শিয়া মুসলিমদের একটি মসজিদের সামনে আশুরার অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কাছে $17 কোটি ক্ষতিপূরণ দাবি করেছে ইরানের আদালত। জুন্দালাহ নামের একটি সশস্ত্র গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করে। পরবর্তীতে এই হামলায় যুক্তরাষ্ট্রের হাত ছিল বলে ইরান সরকার অভিযোগ করে। ইরানি আদালত মার্কিন সরকার ও কর্মকর্তাদের এই হামলায় দোষী সাব্যস্ত করেছে। নিহতদের পরিবারের সদস্য ও আহতদের মধ্যে 6 জন ইরানের আদালতে অভিযোগ করেন। মামলার বাদীদের ক্ষতিপূরণ এবং শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে যুক্তরাষ্ট্রকে মোট $17 কোটি দেওয়ার নির্দেশ দেন ইরানের আদালত। এই হামলা নিয়ে ভুক্তভোগীদের করা মামলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিতীয় রায় এটি। এর আগে গত বছর 93 জন আহত ব্যক্তি ও ভুক্তভোগী পরিবারের দায়ের করা মামলায় মার্কিন সরকারকে ইরানের আদালত $266 কোটি ক্ষতিপূরণের নির্দেশ দেয়। বিতর্কিত হিজাব ও শালীনতা আইন স্থগিত করেছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ। আইনটি 20 ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা ছিল। আইনটিকে অস্পষ্ট এবং সংস্কারের প্রয়োজন অভিহিত করে এর ধারাগুলো পুনর্মূল্যায়নের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রস্তাবিত নতুন আইনে নারীদের চুল, হাত বা পায়ের নিচের অংশ প্রকাশের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছিল। অবশ্য আইনটি অধিকার কর্মীদের দ্বারা ব্যাপকভাবে সমালোচিত হয়। নতুন আইন অনুযায়ী যারা বারবার নিয়ম ভঙ্গ করবে এবং যারা নিয়ম নিয়ে উপহাস করবে তাদের বড় অঙ্কের জরিমানা এবং সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড দেয়া হতো। গত সপ্তাহে 300-রও বেশি ইরানি অধিকার কর্মী, লেখক ও সাংবাদিক নতুন হিজাব আইনের বিরুদ্ধে প্রকাশ্যে নিন্দা জানিয়েছেন। তারা এটিকে অবৈধ এবং অকার্যকর বলে অভিহিত করেন। তবে আইনটির সমর্থকরা এটি এগিয়ে নিতে প্রেসিডেন্টের উপর চাপ সৃষ্টি করছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার পোলিও টিকাদান কর্মসূচির সময় বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছে টিকাদান কর্মসূচির নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশ টিমের এক সদস্য এবং একজন টিকাকর্মী। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার কারাক এবং বান্নু 2 জেলায় ঘটেছে এই হামলা। কারাক জেলার সাকারখেল এলাকায় পোলিও টিকাদান কর্মসূচি টিমের উপর ঘটে প্রথম হামলাটি। এই টিমের নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশ দলের এক সদস্য ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত হন একজন টিকাকর্মী। কারাকে প্রথম হামলার কিছু সময় পর বান্নু জেলায় মাস্তিখান এলাকায় টিকাদান টিমকে লক্ষ্য করে বন্দুক হামলা হয়। এতে নিহত হন একজন টিকাকর্মী। তবে হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। হামলাকারীদের গ্রেপ্তার করতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে প্রাদেশিক পুলিশ।
যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের ম্যাডিসনে একটি খ্রিস্টান স্কুলে বন্দুক হামলার ঘটনায় হামলাকারী সহ অন্তত 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 7 জন। সোমবার স্থানীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় দুপুরে ম্যাডিসনের অ্যাবান্ডেন্ট লাইফ খ্রিস্টিয়ান স্কুলে বন্দুক হামলা চালানো হয়। এলোপাথারি গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। এছাড়া এই ঘটনায় নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় নিহতদের মধ্যে বন্দুকধারী আছে এমন ধারণাও করছেন তারা। এই ঘটনায় একটি তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া এই ঘটনার প্রতিবাদে উইসকনসিনের গভর্নর টনি ইভার্স এক বিবৃতিতে জানিয়েছেন, তারা শিশু শিক্ষার্থী, শিক্ষক এবং অ্যাবান্ডেন্ট লাইফ স্কুলের সাথে সংশ্লিষ্ট সবার জন্য প্রার্থনা করেছেন। জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলস পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেছেন। ফলে তাকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুরোধ জানাতে হবে প্রেসিডেন্টকে। সোমবার স্থানীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলসের ওপর অনাস্থা জ্ঞাপন করেছেন দেশটির বেশিরভাগ আইন প্রণেতা। এর ফলে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই ইউরোপের বড় অর্থনীতির এই দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে 717 জন তাদের মতামত প্রদান করেন। এর মধ্যে বর্তমান চ্যান্সেলরের বিপক্ষে ভোট পড়ে 394টি, আর ওলাফ শোলসের পক্ষে ভোট দেন 207 জন। এছাড়া ভোটদানে বিরত ছিলেন 116 জন। এদিকে চলমান পরিস্থিতিতে জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারকে আগামী 60 দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত নিতে তিনি 21 দিন সময় পাবেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বন্দ্বের জেরে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। সোমবার দেশটির বার্ষিক বাজেট নিয়ে বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা আগে পদত্যাগ করেছেন তিনি। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানান ক্রিস্টিয়া। চিঠিতে তিনি কানাডাকে এগিয়ে নেয়ার ব্যাপারে ট্রুডোর সাথে মতবিরোধের কথা উল্লেখ করে বলেন, পরিস্থিতি বিবেচনায় শত কার্যকরী সিদ্ধান্ত হিসেবে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে ফ্রিল্যান্ড আরও বলেন, নবনির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির মোকাবিলা করতে কানাডাকে মূলধন প্রস্তুত রাখতে হবে। এতে কানাডার অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে বলেও জানান তিনি।